মরা মানুষ না, ও মরা মানুষ না, ও মরে নেই। ও যদি মরতো ও সেই জায়গায় মরতো, যে আমি 5টা খুন হয়েছে আমি এনে মরবো। ও মরে নেই, ও যত নাটক করে থুয়ে গেছে, ও এই নাটক সব সাজাইছে। ও সাজাইয়া ও যে কোনো জায়গা আছে। আমার মায়ের যে কথা বাঁধছে তাতে একা অঘটাতে পারেনি, ওর সাথে লোক আছে আরো। এটা মিম, এটা মারিয়া, এটা ফারিয়া, আর এই যে রসুলের কবর। ওটা আমার টাকা দাবি করছে, আমি দিতে পারিনি। আমার অনেক মারছে, এই জন্য আমি আর সহ্য করতে পারিনি। আমি তোর বাবি আর বাস্তি আর ওই রসুলে এগুলো সবাই আমি জবাই দিছি না, বয়েজে বলছে যে খুন করছে। পুরো ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় অন্তত 6 মাস ধরে এই নৃশংস হত্যাকাণ্ডের নীল নকশা করেন ফোরকান। প্রথমত তিনি টঙ্গীর জনবহুল এলাকা ছেড়ে কাপাসিয়ার নিরিবিলি এলাকায় বাসা নেন। একজন গাড়ি চালক, তিনি নর্মালি থাকার কথা কোথায়? একটু শহরাঞ্চলের দিকে, যেখানে সে বেশি কাস্টমার পাবে, যেখানে তার বেশি আয় হবে। সে আগে থাকতো টঙ্গীতে। সে টঙ্গী ছেড়ে কয়েক মাস আগে সে কাপাসিয়ার একটা নিভৃত অঞ্চলে চলে গেছে, গিয়ে বাসা নিয়েছে। এখানে একটা কারণ আমরা খুঁজে পেলাম যে টঙ্গীর বাসাটাতে তার আত্মীয় স্বজনের যাতায়াত হতো এবং তারা কে কী অবস্থায় আছে সেটা আত্মীয় স্বজনরা সবসময় খোঁজখবর পেত। তো এখন যেখানে বাসা নিয়েছে সেই বাসাটা কিন্তু কোনো আত্মীয় স্বজনকে তার এই বাসার ঠিকানাও দেয়নি, কোনো আত্মীয় স্বজন তার বাসায় যাতায়াত করতো না। অর্থাৎ এটা আমরা ধরেই নিতে পারি যে তার একটা পূর্ব পরিকল্পনা আগে থেকেই ছিল যে আমি এরকম একটা নিভৃত জায়গায় গিয়ে বাসা নিব এবং এখানে গিয়ে আমার যাদের উপর আমার ক্ষোভ রয়েছে তাদেরকে আমি একসাথে একত্র করে এক রাতে আমি এভাবে হত্যা করব। ফোরকান পরিবারকে বলেন প্রাইভেট কারটি তিনি একটি চীনা কোম্পানিতে ভাড়া দিয়েছেন, আসলে তিনি তা বিক্রি করে দিয়েছিলেন। আর ভাই জব্বারকে বলেছেন বিদেশে চলে যাচ্ছেন। হ্যাঁ, সে বলছিল গাড়ি কোম্পানিতে, কিন্তু গাড়ি বেঁচে ফেলেছি। গাড়ি বেঁচে ফেলছিল সে। গাড়ি বেচে ফেলছে? এটা আপনাদেরকে জানাই নাই? না, এটা গাড়ি বেচছে কাপাসিয়া যাওয়ার আগের দিন। হঠাৎ শ্বশুরবাড়ির লোকজনের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছিলেন ফোরকান। শ্যালক রসুলের সাথে মাস্টার বাড়ি এলাকায় বেশ কয়েকবার দেখা করে ভালো বেতনে চাকরির জন্য প্রলুব্ধ করেন। ওর সাথে কোনো সময় যোগাযোগ করতো না। যোগাযোগ করলে ওই গাজীপুর থাকার পরে উনি 2-1বার ওর সাথে দেখা করছে যে আসো তুমি আমার জায়গায় এসো, তোমার ভালো চাকরি দেবো, মানে এইভাবে কই ওরা একটা বুঝ দিছে। হত্যাকাণ্ডের দিন রাতে রসুলের পাশাপাশি শারমিনের বড় বোন ফাতেমা ও তার ছেলে সাকিবকেও নিজের বাসায় যাওয়ার জন্য অনুনয় বিনয় করেন ফোরকান। আমারে বলছে যে আপনার সাকিব আসেন, তা আমি কইছি যে না আমরা যাবো, মানে আমাদের এটা বলছে বৃহস্পতিবারের রাত্রে। আমি কই না আমরা যাবো না, আমি ডিউটি করি 12টা পর্যন্ত, আমার এখন ওই একদিন বন্ধ হয়ে বাসায় কাম আছে, যাবো না। এমনকি ঘটনা ঘটানোর আগে গোপালগঞ্জ গিয়ে মা বাবার সাথে দেখা করে আসেন ফোরকান। বাজার করে দেওয়ার পাশাপাশি ফোরকান নিজের মায়ের হাতে কিছু টাকাও গুজে দিয়ে এসেছিলেন। দৌড়াই গেছি, দৌড়াই কান্দি দিছি। ওই যে মেলা দিন কথাও কয় না, কিসের নিকে কথাও কয় না, কান্দে দিছি। কান্দে দিলে আমার কয় কি কান্দেন না। উনি বাড়ি এসে বড় মাছ কিনে দিয়ে গেছে, 5 কেজি গরুর মাংস কিনে দিয়ে গেছে, 40,000 টাকা দিয়ে গেছে। আবার বলছে কি যে মা এই টাকাটা পরে তোমার দরকার হবে, তুমি ওই সময় খরচ করো। তা স্যার যে কোনো কিছু জানে বলেই তো এই যে জিনিসটা। তারপরে তো শুক্রবার দিন রাত্রি তো মার্ডারটা হয়েছে। এদিকে জব্বার জানান ঘটনার দিন রাত 1:50 শারমিনের হাত পা যেভাবে বাঁধা ছিল ঠিক সেভাবে নিজের হাত পা বাঁধা একটি ছবি এবং ভয়েস মেসেজ পাঠান ফোরকান। আমারে সে রাত 1:50 ছবি দুটো পাঠাইছে। একটা হলো মামলা, যে গোপালগঞ্জ কম্পিউটারে ডায়াল করা যে মামলার কপিটা, আর তার বাধার। সেই বয়সে বলছে যে আমারে অনেক জ্বালাতন করছে, আমারে বাইন্দে মারছে, আমার টাকা দাবি করছে, আমি দিতে পারিনি। আমার অনেক মারছে, এই জন্য আমি আর সহ্য করতে পারিনি। আমি তোর বাবি আর বাস্তি আর ওই রসুলে এগুলো সবাই আমি জবাই দিছি না, বয়েজে বলছে যে খুন করছে। ওই ছবিটা কই এখন? ওই ছবিটা আমার ওই মোবাইলে, ডিবির কাছে। হোয়াটসঅ্যাপে, ভাই আমার হোয়াটসঅ্যাপে দিয়েছিল। কি বলছিল? ওইভাবে বেঁধে তাকে কে পিটাইছে? বলছে আমার ওই শালা সুমন্দিরা পিটাইছে। ওই বাসাতেই? শ্বশুর বাড়ির লোক,
সম্মুখীন হয়েছে। শ্বশুর বাড়ির লোকে আমার অনেক নির্যাতন করছে ওই বাসা থেকে না, গ্রিল দেখে তো মনে হয় বাসা থেকে, কিন্তু কবে করছে সেটা কিছু বলিনি। এরম যদি ওরে মারতাম তাহলে তো আমরা জানতাম যে আমরা ওরে মারছি, ওই বাসায় কি আমার বাইরে ফাটাইতাম? ওই বাসায় কি আমার ছেলেরে ফাটাইতাম? আমার ছেলে আমার ভাই এর আগের দিন যে মানে এর আগে আমার বাড়ির চাকরি হওয়ার আগে ওই বাসায় যে বেড়াই আসছে, মানে মা বাসায় দেশের দুধ ওর মায়ের লেগে চালির গুঁড়ো ফাটাইছিল, এইগুলো দিয়ে এসছি যাইয়ে, তাহলে এইগুলো দিয়ে কি আমি ফাটাইতাম? বাইরে কি ওই দিন রাতে তালি ফাটাইতাম? তাই তো আমাকে ফরানো ভয় থাকতো যে আমার বাইরে মাইরে লাইবনি। এদিকে শারমিনের বাবা বলছেন এই হত্যাকাণ্ড ফোরকানের একার পক্ষে করা সম্ভব না। আমার মায়ের যে কথা বাঁধছে তাতে একা ঘটাতে পারেনি, ওর সাথে লোক আছে আরো। প্রশ্ন হলো, এত সুদূর প্রসারী যার পরিকল্পনা, তিনি পদ্মা সেতুর গার্ড রেলে বসে ঠিক কিসের অপেক্ষা করছিলেন? শারমিনের মায়ের বাড়ির কবরস্থানে 5 জনকে দাফন করা হয়েছে। এখনো সন্তান হারানোর শোক কাটেনি পরিবারের। এটা মিম, এটা মারিয়া, এটা ফারিয়া, আর এই যে রসুলের কবর, ওটা 3টে মেয়ে, তা তো তারই সন্তান। তার এলাকা থেকে কেউ আসে না এই পর্যন্ত, তার আত্মীয় স্বজন, তার ভাই বেড়াদার, তার মা বাপ। সব মিলিয়ে শারমিনের পরিবার বিশ্বাস করে না ফোরকান আত্মহত্যা করেছে কিংবা মারা গেছে। ও মরা মানুষ না, ও মরা মানুষ না, ও মরে নেই। ও যদি মরতো ও সেই জায়গায় মরতো, যে আমি 5টা কুনুরিতে মেয়ে এনে মরবো। ও মরে নেই, ও যত নাটক করে থুয়ে গেছে, ও এই নাটক সব সাজাইছে, ও সাজাইয়া ও যে কোনো জায়গা আছে। তবে পুলিশও এখনই অজ্ঞাতনামা মরদেহটি ফোরকানের এমন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় না। তাদের অপেক্ষা সিআইডির ডিএনএ রিপোর্ট আর খাবারের রাসায়নিক প্রতিবেদনের। যে লাশের পোশাক পরিচ্ছদ এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সব কিছু মিলিয়ে আত্মীয় স্বজনের দেখানো মতে আমরা মোটামুটি শতভাগে নিশ্চিত হই যে এটা ফোরকানেরই দেহাবশেষ। তারপরেও আমরা এটা ডিএনএ টেস্টের জন্য আমরা আমাদের যে সিআইডি ল্যাবরেটরি আছে সেখানে নমুনা পাঠিয়েছি। ডিএনএ নমুনা আসলে আমরা আরও 100% নিশ্চিত হতে পারবো যে এটা আসলে ফোরকান ছিল। এই মামলায় একমাত্র শনাক্ত অভিযুক্ত ফোরকান যদি সত্যিই মৃত হন, তাহলে প্রশ্ন থেকে যায় ন্যায় বিচার কিভাবে আসবে শারমিন, মিম, মারিয়া, ফারিয়া আর রসুলদের জন্য? এই ভয়ানক অপরাধের যতই ভেতরে প্রবেশ করা যায় ততই অপরাধের নির্মমতা এবং তার ঠান্ডা প্রকৃতি চোখের সামনে আসে। এ নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, যেটি আমরা দেখলাম যে খুবই ঠান্ডা মাথায় ফোরকান পুরো কাজটি সম্পন্ন করেছে, তবে তারপরেও শারমিনের বাবার মতো আরও অনেকেই মনে করছেন যে 5 জন মানুষকে একজন ব্যক্তির পক্ষে হত্যা করাটা কতটুকু সম্ভব। এখনো পর্যন্ত পুলিশি যে তদন্ত, সেখানে ফোরকান ছাড়া আর কারো সংশ্লিষ্টতা নেই, কিন্তু আরও কেউ থাকতে পারে, এটা পুরোপুরি তারা উড়িয়েও দিচ্ছেন না। তারা বলছেন যে তাদের এই তদন্ত এখনো পর্যন্ত চলমান, তারা এখনো পর্যন্ত সন্দেহের যে নজর সেটি তারা রাখছেন। এর পাশাপাশি পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সন্দেহের কথা, সেটার পেছনে কয়েকটা যুক্তি তারা তুলে ধরেছেন। একজনের পক্ষে কাউকে এভাবে বাধা সম্ভব না, আর শারমিনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধের আলামতও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন সেই প্রতিরোধে ফোরকান কোনোভাবে আহত হয়েছিলেন কিনা সেটা কিন্তু আমরা জানতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু ফোরকানের ডেড বডি পুরোটাই হচ্ছে আপনার ডিকম্পোজ বা হচ্ছে বিকৃত হয়ে গেছে বা পচে গলে গিয়েছে। আরেকটা সন্দেহের কারণ তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে জব্বারের দিকে তাদের সন্দেহ। জব্বারের দিকে কেন সন্দেহ? সেটা হচ্ছে যে জব্বার নানা সময়ে তার যে বড় ভাই তার সাথে খুবই সম্পৃক্ত ছিলেন, ওই পরিবারের সাথে খুবই সম্পৃক্ত ছিলেন, নানা সময় সমস্যা হলে তিনি এগুলো সমাধান করার চেষ্টা করতেন, কিন্তু এই ঘটনায় তাকে অনেকটা নির্লিপ্ত দেখা গেছে বলে শারমিনের পরিবার সন্দেহ করছেন। আরও একটা কথা, ঘটনার পরে প্রথম ফোনটিও তিনি পেয়েছিলেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে শারমিনের যে বোন ফাতেমা, বড় বোন ফাতেমা, তিনি আরেকটা ইনফরমেশন দিয়েছেন, সেটি হচ্ছে যে তার যেই ভাই রসুলকে যে ডেকে নেওয়া হয়, সেদিন রসুল হচ্ছে ফাতেমাকে বলেছিল যে জব্বার তাকে ফোন দিয়েছে এবং জব্বার বলেছে তিনিও সেখানে থাকবেন, সেটা বলেছে। আমরা আসলে জব্বারকে বলেছিলাম যে তিনি আসলে সেদিন রাত্রে কোথায় ছিলেন।
তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আবদুল্লাপুর যে আটি বাজার সে এলাকায় তিনি থাকেন, সেখানে তিনি ছিলেন। তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি সেখানে যাননি কেন? তিনি বলেছেন যে তার ভাই এরকম 5 জনকে মেরে ফেলেছে, এরকম করার পরে তিনি মানে একটা রোষানলে পড়তে পারেন, সেই ভয় থেকে তিনি আসলে যান নাই। এখন যদি মরদেহ ডিএনএতে প্রমাণ হয় যে এই মরদেহটি ফোরকানেরই, এবং তাহলে কি এই যে 5 জন যারা নৃশংসভাবে হত্যার শিকার হলেন তাদের বিচার এখানেই শেষ? যদি বলে যে ডিএনএ বলে যে এটা ফোরকানেরই, তাহলে হচ্ছে পুলিশ বলবে যে এটা হচ্ছে একটা সত্য ঘটনা, এই ঘটনা ঘটেছে, অমুক করেছে, এবং হচ্ছে এটা একটা চূড়ান্ত রিপোর্ট। যখন এখন তার বিচার করার কেউ নাই, তাহলে এই মামলাটা এখানেই আসলে শেষ হয়ে যাবে। ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রোমহর্ষক ঘটনার বিস্তারিত দর্শকদের সঙ্গে তুলে ধরার জন্য। এই হত্যাকাণ্ড আমাদের একটি কথা মনে করিয়ে দেয়, পারিবারিক সহিংসতা হঠাৎ ঘটে না। এটি শুরু হয় নিয়ন্ত্রণ দিয়ে, তারপর শারীরিক নির্যাতনে গড়ায়, সবশেষে একদিন রূপ নেয় অকল্পনীয় বিপদে। ভবিষ্যতের দোহাই দিয়ে নির্যাতনকে কখনোই মেনে নেওয়া যাবে না। আমরা এখন সচেতন হলে এই 5টি জীবন আর ফিরবে না, কিন্তু পরের 5টি জীবন হয়তো বাঁচবে।